নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাক্ষী। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব। শুরু করছি সাক্ষী। জেলা কোর্টের দায়রা এজলাসে খুনের মামলা শেষ হইয়াছে। আসামি বেকসুর খালাস পাইয়াছে। আমরা যে কয়জন কলিকাতার সাংবাদিক লোমহর্ষণ পরিস্থিতির খবর পাইয়া এখানে আসিয়াছিলাম, তাহাদের মধ্যে অন্য সকলেই ফিরিয়া গিয়াছে, কেবল আমি রহিয়া গিয়াছি। মামলার নিষ্পত্তি হইয়া গিয়াছে এবং আসামি সুবিচার পাইয়াছে, তাহাতেও কোনো সন্দেহ নাই। তবু আমার মন সন্তুষ্ট হইতে পারে নাই। কোথায় যেন একটা গুরুতর প্রশ্ন অমীমাংসিত রহিয়া গিয়াছে। শহরের ধনী এবং উচ্ছৃঙ্খল যুবক মোহিত মোহন রক্ষিত নিজের স্ত্রীকে হত্যা করিয়া ফেরারি হয়, তারপর ধরা পড়িয়া যায়। প্রত্যক্ষ প্রমাণ অবশ্য ছিল না, কেহ মোহিতকে খুন করিতে দেখে নাই, কিন্তু জোরালো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছিল। মোহিতের স্ত্রী অন্নপূর্ণা ছিল কটু ভাষিনী খান্ডার মেয়ে। মোহিতের সহিত প্রায়ই তাহার ঝগড়া হইত, এমনকি মাঝে মাঝে মারপিটও যে হইত, পাড়াপড়শি তাহার সাক্ষী ছিল। মোহিত দায়রা সোপার্দ হইল। মামলা যখন সঙ্গীন হইয়া উঠিয়াছে, মোহিতের প্রাণরক্ষার কোনো রাস্তাই আর নাই, এমন সময় কালীময় ঘোষ নামক এক স্থানীয় ভদ্রলোক স্বেচ্ছায় কোর্টের পক্ষ হইতে সাক্ষী দিলেন। তিনি বলিলেন, যে রাত্রে 11টার সময় অন্নপূর্ণা খুন হয়, সে রাত্রে 10:15 হইতে প্রায় 12টা পর্যন্ত মোহিত কালীময়ের গৃহেই ছিল। মোহিত তাহার স্ত্রীর উপপতি। সওয়াল জবাবের পর সন্দেহ থাকে না যে কালীময় ঘোষ সত্য কথা বলিতেছেন। তাহার সাক্ষ্যের জোরে মোহিত মুক্তি পায়। মফস্বলের মামলায় কলিকাতা হইতে সাংবাদিকেরা বড় একটা আসে না, স্থানীয় সংবাদদাতারাই খবর পাঠায়। এই মামলার শেষের দিকে আমরা টেলিফোনে খবর পাইয়া আসিয়া জুটিয়াছিলাম। কাগজে খুব হৈ হৈ হইল। তারপর মামলার নিষ্পত্তি হইলে সকলে ফিরিয়া গেল, আমি কেবল রহিয়া গেলাম। পরদিন বৈকালে আন্দাজ 5টার সময় আমি কালীময় ঘোষের বাড়িতে গেলাম। পাড়াটা নিরিবিলি, কয়েক ঘর ভদ্র গৃহস্থের বাস। বাগান ঘেরা একতলা ছোট ছোট বাড়িগুলি সবগুলি প্রায় এক ছাঁচের। কেবল একটা বাড়ি দ্বিতলের গর্বে মাথা উঁচু করিয়া আছে, সেটি মোহিত রক্ষিতের বাড়ি। কালীময় বাবুর বাড়ি হইতে মোহিত রক্ষিতের বাড়িটা 60-70 গজ দূরে। আমরা এখানে আসিয়া প্রথমেই ঘটনাস্থল পরিদর্শন করিয়াছিলাম। স্থানটার প্ল্যান জানা ছিল। কালীময় ঘোষের ছোট্ট বাগান পার হইয়া বাড়ির সামনে উপস্থিত হইলাম। বাড়িটা নির্জন মনে হইল। একা কালীময়বাবু সম্মুখের বারান্দায় মাদুরে বসিয়া বড়শিতে সুতা বাঁধিতেছেন। চারিদিকে মাছ ধরার সরঞ্জাম, হুইলযুক্ত 2টা ছিপ, মুগার সুতা, ময়ূর পুচ্ছের ফাতনা ইত্যাদি। কালীময়বাবুর বয়স আন্দাজ 45। দোহারা বলিষ্ঠ গোছের চেহারা, মাথার চুল ও গোঁফ ছোট করিয়া ছাটা। খাটো ধুতির ওপর ময়লা সোয়েটার পরিয়া তিনি বসিয়া আছেন। যে বয়সে মানুষ নিজের দৈহিক পরিপাট্য সম্বন্ধে উদাসীন হইয়া পড়ে, সেই বয়স। আমাকে দেখিয়া হাঁটুর উপর একটু কাপড় টানিয়া দিয়া ভুরু তুলিলেন। বলিলেন, আপনি? কালীময়বাবুকে আমি ইতিপূর্বে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দেখিয়াছি। তাহার বাহ্য আচার ব্যবহার ও প্রকৃতি সম্বন্ধে আমার মনে বেশ স্পষ্ট ধারণা আছে, কিন্তু তাহার চরিত্র চিত্র অঙ্কিত করা সহজ নয়। লোকটি ভদ্র শ্রেণীর, জাতিতে কায়স্থ, অভাবগ্রস্ত নয়, সচ্ছল অবস্থার মানুষ। অশিক্ষিত নয়, বিএ বিএল। তবু তাহার কথায় ও আচার ব্যবহারে কোথায় যেন একটু চাষারে ভাব আছে। চাষারে কথাটা হয়তো ঠিক হইল না, শহুরে পালিশের অভাব বলিলে ভালো হয়। পাড়াগাঁয়ের চণ্ডীমণ্ডপে তাহাকে বেমানান মনে হইবে না, কিন্তু কলিকাতার মার্জিত সমাজের কোনো ড্রয়িং রুমে তাহাকে ছাড়িয়া দিলে তিনি হংস মধ্যে বকের ন্যায় প্রতীয়মান হইবেন, তাহাতে সন্দেহ নাই। আমি নিজে পরিচয় দিলাম।
তারপর তাহার কাছে গিয়া মাদুরের প্রান্তে বসিলাম। তিনি একবার রুক্ষ চোখে আমার পানে চাহিলেন, বলিলেন, সব তো চুকে বুকে গেছে, আবার কেন? আমি বললাম, না না, আমি সাংবাদিক হিসেবে আপনার কাছে আসিনি, নিতান্তই ব্যক্তিগত কৌতূহল। আপনার মতো চরিত্রবল আজকালকার দিনে দেখা যায় না। একটা দুশ্চরিত্র লম্পটের প্রাণ বাঁচাবার জন্য আপনি যা... তো আজে কাজ হইল না। তিনি দৃঢ়ভাবে বাধা দিয়ে বললেন, ওসব কথা ছাড়ান দিন, কি জানতে চান? সংকুচিত প্রশ্ন করলাম, আপনার স্ত্রী? সে পালিয়েছে। কালীময় বাবু আবার বড়শি বাঁধিতে প্রবৃত্ত হইলেন। সে কি, কোথায়, কার সঙ্গে? জানি না, খোঁজ করিনি। কিছুক্ষণ নীরবে তাহার বড়শি বাঁধা দেখিলাম। একটি মুগা সুতার 2টি বড়শি বাঁধিতেছেন, বর্ধমানের ভালো বড়শি। আপনি ছিপে মাছ ধরতে ভালোবাসেন? হ্যাঁ। রাত্রে মাছ ধরেন কেন? মজা আছে, দিনে মাছ ধরার চেয়ে ঢের বেশি মজা। আজ রাত্রে মাছ ধরতে যাবেন নাকি? না, আজ আর হবে না। আপনার বাড়িতে এখন কে কে আছে? কেউ নেই, আমি একা, নিজেই রেঁধে খাচ্ছি। কিছুক্ষণ বড়শি বাঁধা দেখিয়া বলিলাম, আচ্ছা, মোহিত রক্ষিত তার স্ত্রীকে খুন করেনি তা যেন প্রমাণ হলো, কিন্তু কে খুন করেছিল তা তো জানা গেল না। কালীময় আমার পানে একটি অসম্পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, আপনি আইনের কিছুই জানেন না দেখছি। কে খুন করেছে এ মামলায় তা জানবার দরকার নেই। মোহিত রক্ষিত খুন করেনি প্রমাণ হলেই যথেষ্ট। তবু কে খুন করেছে জানা দরকার তো। সে ভাবনা পুলিশের। তা বটে, তবু... বড়শি বাঁধা শেষ হইলে কালীময় সুতা তুলিয়া ধরিয়া নিরীক্ষণ করিতে করিতে যেন অন্যমনস্কভাবেই প্রশ্ন করিলেন, আপনি মদ খান? মদ? হ্যাঁ, মদ। হুইস্কি, ব্র্যান্ডি, জিন খান? সত্য কথা বলিলাম, পরের পয়সায় পেলে খাই। তবে আসুন। কালীময় আমাকে বাড়ির ভিতর বসিবার ঘরে লইয়া গেলেন। কালীময়ের মনের মধ্যে অনেক কথা জমা হইয়াছিল। সে রাত্রে আমরা দুজনে মুখোমুখি বসিয়া একটি বোতল হুইস্কি সাবার করিয়াছিলাম। সেই সঙ্গে তাহার মুখে যে বৃত্তান্ত শুনিয়াছিলাম, তাহার সহিত আদালতে প্রদত্ত এজেহার মিলাইয়া একটা গোটা কাহিনী খাড়া করা যাইতে পারে। তাহার পলাতকা স্ত্রী দামিনীর একটি ফটোও দেখিয়াছিলাম। এমন কিছু আহামরি চেহারা নয়, কিন্তু বয়স 20-22, শরীরের বাঁধুনি আছে এবং চোখে আছে কপট ভালো মানুষই। কালীময় এই জেলারই লোক। ছেলেবেলায় পাড়াগাঁয়ে ছিলেন, তারপর শহরে আসিয়া লেখাপড়া শিখিয়াছেন, উকিল হইয়াছেন, গ্রামে জমি জমা বিক্রয় করিয়া শহরে বাড়ি কিনিয়া বাস করিতেছেন। ওকালতিতে তাহার পসার বেশি নয়, জরিপের কাজ করিয়া অল্প স্বল্প রোজগার হয়। হাতে কিছু নগদ টাকা আছে, লগ্নির কারবারেও মন্দ উপার্জন হয় না। মোটের উপর সচ্ছল অবস্থা। প্রায় 20 বছর শহরে আছেন। শহরের সকলের সঙ্গে পরিচয় আছে, কিন্তু বেশি ঘনিষ্ঠতা কাহারও সঙ্গেই নাই। যে ব্যক্তি একাধারে উকিল এবং মহাজন, তাহার সঙ্গে কাহারও বেশি ঘনিষ্ঠতা বোধ হয় সম্ভব নয়। কালীময়ের প্রথম পক্ষের স্ত্রী রুগ্না ছিলেন। বিবাহিত জীবনের প্রায় 15টা বছর নিরবিচ্ছিন্ন শয্যাগত থাকিয়া নিঃসন্তান অবস্থায় স্বর্গারোহণ করেন। কালীময়ের বয়স তখন 40 পার হইয়া গিয়াছে। পুনর্বার বিবাহ করিবার জন্য তিনি বিশেষ উৎসুকও ছিলেন না। কিন্তু কালীময়ের এক দুঃসম্পর্কের বোন ছিল, তাহার বিবাহ হইয়াছিল অন্য জেলায়। কালীময় বিপত্নিক হইয়াছেন শুনিয়া সে আসিয়া দাদাকে ধরিয়া বসিল এবং তাহার স্বামীর এক দুঃসম্পর্কের ভগিনী আছে, মেয়েটি অনাথা, তাহাকে উদ্ধার করিতে হইবে। গুণবতী রূপবতী কন্যা, নেহাত অনাথা বলিয়াই দুঃসম্পর্কের ভাইয়ের গলায় পড়িয়াছে। শেষ পর্যন্ত কালীময় দামিনীকে বিবাহ করেছিলেন। দামিনী সাধারণ বিচারে দেখিতে শুনিতে ভালোই, রূপ যত না থাক চটক আছে। গুণের পরিচয়ে ক্রমে প্রকাশ পাইল। সংসারের কাজ জানিলেও সেদিকে স্পৃহা নাই। ভালো মানুষের মতো ঘরে থাকে বটে, কিন্তু মন রহিয়াছে বাইরের দিকে। ঘরের কাজ ফেলিয়া বিছানায় শুইয়া রোমাঞ্চকর উপন্যাস পড়িতেই ভালোবাসে। সাজগোজের দিকে নজর বেশি, সিনেমা দেখবার দিকেও প্রচণ্ড লোভ। প্রথম কালীময় কিন্তু এসব কিছু দেখিতে পায় নাই।
ক্রমে নবপরিচয়ের ঘোলা জল পরিষ্কার হইতে লাগিল, কিন্তু নতুন বইয়ের যে দোষগুলি তিনি দেখিতে পাইলেন সেগুলি তাহার মারাত্মক মনে হইল না। দামিনী সাধারণ মেয়ে, এইরূপ সাধারণ মেয়ের সাধারণ দোষগুণ লইয়া সংসার শুদ্ধ লোক ঘর করিতেছে। কালীময় বিশেষ উদ্বিগ্ন হইলেন না। বছরখানেক কাটিয়া গেল। কালীময় ধীরে ধীরে উপলব্ধি করিলেন দামিনী সাধারণ মেয়ে নয়, সে অত্যন্ত স্বার্থপর। অন্যের সুখ সুবিধা সামর্থ্যের কথা সে ভাবে না। তাহার একটা প্রচ্ছন্ন জীবন আছে, তাহার অতীত জীবনে কোনো গুপ্ত রহস্য আছে। সে অত্যন্ত সরল নিরীহ মুখ লইয়া অনর্গল মিথ্যে কথা বলে। সে লুকাইয়া লুকাইয়া কাহাকে চিঠি লেখে। একদিন একটা সামান্য ঘটনা ঘটিল। কালীময়ের বাড়ির ঠিক সামনের রাস্তার ধারে একটা ডাক বাক্স আছে। দুপুরবেলা কালীময় একটা দলিল লইবার জন্য কোর্ট হইতে বাড়ি ফিরিতেছিলেন। পথঘাট শূন্য, মোড় ঘুরিয়া নিজের রাস্তায় পড়িয়া তিনি দেখিতে পাইলেন দামিনী টুক করিয়া ফটকের বাহিরে আসিয়া একখানা খামের চিঠি ডাকে ফেলিয়া আবার শুট করিয়া বাড়িতে ফিরিয়া গেল। কালীময় গৃহে প্রবেশ করিয়া দামিনীকে বলিলেন, আজ দুপুরে ঘুমোওনি দেখছি, কাকে চিঠি লিখলে? সরল বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত করিয়া দামিনী বলিল, চিঠি? কই, আমি লিখিনি তো। কালীময়ের ধোকা লাগিল। তবে কি তিনিই ভুল দেখিয়াছেন? তিনি আর কিছু বলিলেন না। দলিল লইয়া আদালতে ফিরিয়া গেলেন। কিন্তু তাহার মন অনিশ্চয় সংশয়ে প্রশ্ন সংকুল হইয়া উঠিল। 2-3 দিন পরে কালীময়ের দুঃসম্পর্কে সেই ভগ্নিপতি আসিয়া উপস্থিত হইলেন। যাহার গৃহে দামিনী থাকিত ইনি তিনিই। বয়সে কালীময়ের চেয়ে ছোট, শক্ত সমর্থ চেহারা, চোখে শিকারী বিড়ালের সতর্কতা। বলিলেন, কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করেই যাই। তিনি কালীময়ের গৃহেই রইলেন। কালীময় তাহাকে যথেষ্ট আদর যত্ন করিলেন। 2 দিন ও 1 রাত্রি কালীময়ের গৃহে কাটাইয়া অতিথি বিদায় লইলেন। কিন্তু তিনি কী কাজে আসিয়াছিলেন তাহা ঠিক বোঝা গেল না, কারণ এখানে আসিয়া তিনি একবারও গৃহের বাহির হয় নাই। কালীময় অবশ্য যথারীতি দুপুরবেলা কোর্টে গিয়াছেন। অতঃপর তিনি মাঝে মাঝে আসেন, 2-1 দিন থাকিয়া চলিয়া যান। কালীময় সন্দিগ্ধ প্রকৃতির লোক নয়, কিন্তু তাহার মনেও খটকা লাগে। লোকটি সম্পর্কে দামিনীর ভাই, অথচ তাহাদের সম্পর্কটা ঠিক যেন স্বাভাবিক নয়। কালীময়ের সম্মুখে তাহারা এমন সংকুচিত হইয়া থাকেন কেন? কোথায় যেন কিছু গলদ আছে। যা হোক, এভাবে আরও কয়েক বছর কাটিয়া গেল। কালীময় দিনের বেলা কোর্টে যান, সন্ধ্যার পর একটু হুইস্কি পান করেন। এ অভ্যাস তার আগে ছিল না, সম্প্রতি হইয়াছে। তাহার ভারী মাছ ধরার শখ। আগে সপ্তাহে অন্তত একবার চৌধুরীদের পুকুরে রাত্রিকালে মাছ ধরিতে যাইতেন। এখন আর অত বেশি যায় না, তবুও মাঝে মাঝে যান। জরিপের কাজ পড়িলে 2-3 দিনের জন্য বাহিরে যাইতে হয়। তখন দামিনী বাড়িতে একলাই থাকে। একলা থাকিতে তাহার ভয় নাই। কালীময়ের বাড়িতে বেশি লোকের আসা যাওয়া নাই। যাহারা আসে কাজের দায়ে আসে। কদাচিৎ 2-1 জন মক্কেল, কখনো খাতক টাকা ধার লইতে বা শোধ দিতে আসেন। পড়শিদের সঙ্গে কালীময়ের নামমাত্র পরিচয়, কেবল মোহিতরক্ষিতের সহিত একটু ব্যবহারিক ঘনিষ্ঠতা আছে। মোহিতরক্ষিত ফুর্তিবাজ ছোকরা, সুদর্শন চেহারা, মিষ্টি আচার ব্যবহার, কিন্তু প্রচণ্ড জুয়ারি। বন্ধুদের পাল্লায় পড়িয়া মাঝে মাঝে মাদকদ্রব্য সেবন করে, কিন্তু নেশাখোর নয়। প্রকাশ্যে চরিত্রের দোষ ছিল না, কারণ ঘরে ছিল খান্ডার বউ। এই মোহিতরক্ষিত মাঝে মাঝে আসিত কালীময়ের কাছে টাকা ধার লইতে। তাহার পিতা তাহার জন্য যথেষ্ট সম্পত্তি রাখিয়া গিয়াছিলেন, কিন্তু নগদ টাকা এমনভাবে বাঁধিয়া দিয়া গিয়াছিলেন যে প্রতি মাসে একটা বাঁধা বরাদ্দের বেশি সে হাতে পাইত না। তাই মাসের শেষের দিকে হঠাৎ টাকার ঘাটতি হইলে মোহিত কালীময়ের নিকট রিস্টওয়াচ বা আংটি বাঁধা রাখিয়া, কখনো বা শুধু হাতেই টাকা ধার লইত। আবার হাতে টাকা আসিলেই ঋণ শোধ করিয়া দিত। কালীময় মোহিতকে মনে মনে পছন্দ করিতেন, কারণ সে জুয়ারি হইলেও মহাজনকে ফাঁকি দেবার চেষ্টা করিত না। একবার কালীময় জরিপের কাজে 2-3 দিনের জন্য গ্রামাঞ্চলে গিয়াছিলেন।
ফিরিয়া আসিয়া দামিনীকে দেখিয়া তাহার মস্তিষ্কে সন্দেহের আগুন জ্বলিয়া উঠিল। দামিনী ভালো মেয়ে নয়, নষ্ট মেয়ে। তাহার গুপ্ত নাগর আছে, সে লুকাইয়া ব্যভিচার করে। সন্দেহ বস্তুটা যে সকল আনুবীক্ষণিক প্রমাণের উপর নির্ভর করে, সে প্রমাণ কাহাকেও দেখানো যায় না, এমনকি নিজের কাছেও তাহারা খুব স্পষ্ট নয়। তবুও এ জাতীয় সন্দেহের হাত ছাড়ানো যায় না। কালিময় মাথার মধ্যে তুষের আগুন জ্বালিয়া ভাবিতে লাগিলেন, দামিনী বিবাহের আগেই দুশ্চরিত্রা। এই জন্যই তাহার দুঃসম্পর্কিয়া ভগিনী তাহাকে তাড়াতাড়ি বিদায় করিয়াছিল। ভগিনীপতির সঙ্গে নটঘট, লোকটা এই জন্যই আসে। তাহারা সম্পর্কে ভাই বোন, কিন্তু যাহারা নষ্ট দুশ্চরিত্র তাহাদের কি সম্পর্ক জ্ঞান থাকে? শুধু তাই নয়, এখানেও দামিনীর গুপ্ত প্রণয়ী আছে। কে সে? বাড়িতে তো সেরকম কেহ আসে না। তাহার অনুপস্থিতকালে কাহার যাতায়াত আছে? কে সে? কালিময় স্থির করিলেন, কেবল সন্দেহের তুষানলে দগ্ধ হইয়া লাভ নাই, ধরিতে হইবে। হাতে নাতে ধরিয়া তারপর নষ্ট স্ত্রীলোকটিকে দূর করিয়া দিবেন। কেলেঙ্কারি হইবে, শহরে কান পাতা যাইবে না, তা হোক। শনিবার বিকেলে আদালত হইতে ফিরিয়া জলযোগ করিতে করিতে কালিময় বলিলেন, আজ রাত্রে একবার মাছ ধরতে যাব। দামিনীর চোখের মধ্যে ঝিলিক খেলিয়া গেল। সে তৎক্ষণাৎ চোখের উপর পল্লবের আভরণ নামাইয়া বলিল, ও, তাহলে রাত্রিরের খাবার তৈরি করি, ফিরতে কি রাত হবে? কালিময় বলিলেন, ওই যেমন হয় 1টা-1.30। রাত্রি 8:30টার পর কালিময় বাহির হইলেন। একটি চটের থলিতে মাছ ধরার সরঞ্জাম, চার, টোপ, ভাজা খোল ও মেথির গুঁড়া, একটি কার্বাইটের সাইকেল ল্যাম্প, সেই সঙ্গে একটি 1.5 ফুট লম্বা লোহার ডান্ডা। রাত্রে মাছ ধরিতে গেলে এই ডান্ডাটি তাহার সঙ্গে থাকে। নির্জন স্থানে একাকী রাত্রিযাপন, আত্মরক্ষার একটা অস্ত্র সঙ্গে থাকা ভালো। এক হাতে ছিপ, অন্য হাতে থলি লইয়া কালিময় বাহির হইলেন। তিনি ফটক পার না হওয়া পর্যন্ত দামিনীর দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল, তারপর দ্বার বন্ধ করিয়া দিল। বাড়িতে আর কেহ নাই। ঠিক আছি দিনের বেলা কাজ করিয়া দিয়া চলিয়া গিয়াছে, আবার কাল সকালে রাত্রির এঁটো বাসন মাজিবে। কালিময়ের বাড়ির সম্মুখের রাস্তাটির 2টি মুখ, একটি বাজারের দিকে, অন্যটি শহরের বাহিরে গিয়াছে। কালিময় বাহিরের রাস্তা ধরিলেন। চৌধুরীদের বাগান বাড়িটা শহরের 2 মাইল দূরে। প্রকাণ্ড পুকুর, পুকুরে খোলসে পুঁটি হইতে বড় বড় রুই, কাতলা, মৃগেল সব মাছই আছে। চৌধুরীরা কালে ভদ্রে বাগান বাড়িতে আমোদ করিতে যান। একটা মালি বাগান বাড়ির তত্ত্বাবধান করে। চৌধুরীরা বড় জমিদার, কালিময় তাদের এস্টেটের একজন উকিল। পুকুরের মাছ ধরিবার ঢালাও হুকুম আছে তার। কিছুদূর চলিবার পর মোহিতরক্ষিতের বাড়ির কাছাকাছি মোহিতের সঙ্গে তার দেখা হইয়া গেল। সে বলিল, এই যে ঘোষমশাই, আপনার কাছে যাচ্ছিলাম। কালিময় দাঁড়াইয়া বলিলেন, কি ব্যাপারে? কিছু টাকার দরকার পড়েছিল। কত? 100 তা এখন তো হবে না, কাল সকালে এসো। তাই যাব। কোথায় চলেছেন? চৌধুরীদের পুকুরে? হ্যাঁ। বেশ আছেন? একটু হাসিয়া মোহিত চলিয়া গেল। নিজের বাড়িতে ফিরিয়া গেল না, শহরের কোনো জুয়ার আড্ডায় গেল। মোহিতের বাড়ির সম্মুখ দিয়া যাইবার সময় কালিময় শুনিতে পাইলেন, বাড়ির ভিতর হইতে কাংস কণ্ঠের তীক্ষ্ণ স্বর আসিতেছে, বাড়িতে মন বসে না, দিন রাত শুধু জুয়া আর জুয়া, লক্ষ্মী ছাড়ার দশা, বাপ যা রেখে গেছে সব ছাড়ে গোল্লায় দিয়ে তবে নিশ্চিন্দি হবে। চলিতে চলিতে কালিময় ভাবিতে লাগিলেন, মোহিতের বউ সুন্দরী এবং যুবতী, কিন্তু কি গলা, কি মেজাজ! দুনিয়ায় বিবাহ করিয়া কেহ সুখী হইয়াছে কি? তিনি নিজে 2বার বিবাহ করিয়াছেন। প্রথমটি চিররুগ্না, দ্বিতীয়টি ভ্রষ্টা। মানুষ বিবাহ করে কেন? রাস্তাটা আরও 1/2 মাইল গিয়া মিউনিসিপ্যাল এলাকার শেষ প্রান্তে পৌঁছিয়াছে। অতঃপর আর আলোকস্তম্ভ নাই। এইখানে পৌঁছিয়া কালিময় একটি গাছের তলায় উপস্থিত হইলেন। রাত্রিকালে এ রাস্তায় লোক চলাচল খুবই কম, তবু কালিময় গাছের পিছন দিকে গিয়া ছিপটি গাছের গুড়িতে লইয়া হেলান দিলেন। থলিটি মাটিতে রাখিয়া নিজে একটি উন্নত শিকড়ের উপর উপবেশন করিলেন। এখানে বসিলে রাস্তা দিয়া মোটর গাড়ি যাইলেও তাহার হেডলাইটের আলোয় তাহাকে দেখা যাইবে না।
পকেট হইতে সিগারেট বাহির করিয়া কালিময় ধরাইলেন। ধরাইবার সময় দেশলাইয়ের আলোতে হাত ঘড়িটা দেখিয়া লইলেন, 9টা বাজিয়া 5 মিনিট। আজ সিগারেট বড় শীঘ্র শেষ হইয়া গেল। তিনি আর একটা সিগারেট ধরাইলেন, সেটা শেষ হইলে আরও একটা। 10টা বাজিলে কালিময় পায়ের জুতা খুলিয়া ফেলিলেন, জুতাজোড়া গাছের স্কন্ধে তুলিয়া রাখিলেন, শিয়াল কুকুরে লইয়া না যায়। তাহার পর থলি হইতে লোহার ডান্ডাটি লইয়া থলিও গাছের গোজের মতো ডালে ঝুলাইয়া দিলেন। ছিপটি যেমন ছিল তেমনি রহিল। কালিময় লোহার ডান্ডাটি দৃঢ় মুষ্টিতে ধরিয়া নিঃশব্দে ফিরিয়া চলিলেন। রাস্তায় জনমানব নাই। নিজের পাড়ায় যখন ফিরিলেন তখন পাড়া নিশুতি, সব বাড়িতে আলো নিভিয়া গিয়াছে, কেবল মোহিতের বাড়ির একটা ঘরে আলো জ্বলিতেছে। কালিময়ের নিজের বাড়িও অন্ধকার, কোথাও সারা শব্দ নাই। তিনি চোরের মতো প্রবেশ করিলেন। বাড়ির প্রবেশদ্বার 2টি, একটি সামনে একটি পেছনে। কালিময় অনুভব করিয়া দেখিলেন 2টি দ্বারই ভিতর হইতে বন্ধ। তিনি তখন নিঃশব্দ পদে শয়নঘরের জানলার বাহিরে গিয়া দাঁড়াইলেন। জানলার একটি কপাট অল্প খোলা রহিয়াছে। ঘরের ভিতর অন্ধকার। কান পাতিয়া থাকিলে ফিসফিস গলার আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ কান পাতিয়া শুনিবার পর কালিময় কণ্ঠস্বর 2টি চিনিতে পারিলেন। একটি তাহার স্ত্রী দামিনীর, অপরটি তাহার খাতক মোহিত রক্ষিতের। পরদিন সকালবেলায় পাড়ায় হুলুস্থুলু কাণ্ড। মোহিত রক্ষিত নিজের স্ত্রীকে খুন করিয়া ফেরারি হইয়াছে। বাড়িতে পুলিশ আসিয়াছে। মোহিতের বাড়ির বাপাশে গোপাল নিয়োগীর বাড়ি, ডান পাশে থাকেন প্রতাপচন্দ্র। দুজনেই প্রৌঢ় ব্যক্তি। তাহারা পুলিশের কাছে এজেহার দিলেন, মোহিত এবং অন্নপূর্ণার কলহ দৈনন্দিন ব্যাপার। কাল রাত্রি আন্দাজ 11টার সময় তাহারা মোহিতের বাড়ি হইতে অন্নপূর্ণার চিৎকার ও গালিগালাজের শব্দ শুনিতে পান। মোহিত কোনোদিনই চেঁচাইয়া ঝগড়া করে না, কালও তাহার কণ্ঠস্বর শোনা যায় নাই। হঠাৎ অন্নপূর্ণা মেরে ফেললো বলিয়া 2-3 বার চিৎকার করিয়াই চুপ করিল। ব্যাপার এতটা চরমে আগে কখনো ওঠে নাই, কিন্তু দাম্পত্য কলহে বাইরের লোকের হস্তক্ষেপ করিতে যাওয়া মূঢ়তা। তাই গোপাল নিয়োগী এবং প্রতাপচন্দ্র অত রাত্রে আর বাহির হন নাই। বিশেষত অন্নপূর্ণা যখন হঠাৎ চুপ করিয়া গেল, তখন তাহারা ভাবিয়াছিলেন মোহিত বউকে পিটাইয়া সাহেস্তা করিয়াছে। সে যে বউকে খুন করিতে পারে এ সম্ভাবনা তাহাদের মাথায় আসে নাই। সারা রাত্রি মৃতদেহ খোলা বাড়িতে পড়িয়াছিল। সকালবেলা ঝি আসিয়া আবিষ্কার করিয়াছে। ঝিয়ের চেঁচামেচিতে গোপালবাবু ও প্রতাপবাবু এ বাড়িতে আসিয়াছেন এবং মৃতদেহ দেখিয়া স্তম্ভিত হইয়াছেন। কালিময় মোহিতের বাড়িতে গেলেন। পাড়ায় এমন একটা কাণ্ড হইয়া গেল, সকলেই গিয়াছে, তিনি না গেলে খারাপ দেখায়। পুলিশ দারোগা তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কিছু জানেন? এজেহার দেবার ইচ্ছা কালিময়ের ছিল না। তিনি ইতস্তত করিয়া বলিলেন, কখন এই ব্যাপার ঘটেছে? দারোগা গোপাল নিয়োগী ও প্রতাপচন্দ্রকে দেখাইয়া বলিলেন, এদের কথা থেকে মনে হয় রাত্রি আন্দাজ 11টার সময় খুন হয়েছে। অন্য সাক্ষী নাই, বাড়িতে ঝি চাকর কেউ থাকতো না। কালিময় বলিলেন, 11টার কথা জানি না, আমিই চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু রাত্রি আন্দাজ 11:30টার সময় মোহিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। দারোগা বলিলেন, তাই নাকি? কোথায় দেখা হয়েছিল? কালিময় গত রাত্রে মোহিতের সহিত পথে সাক্ষাতের বিবরণ বলিলেন। শুনিয়া দারোগা কইলেন, আর একটা জোরালো মোটিভ পাওয়া যাচ্ছে। মৃত মহিলার গলায় 10 ভরি ওজনের সোনার হার ছিল। খুনি সেটা নিয়ে গেছে। মোহিত রক্ষিত আপনার কাছে টাকা ধার নিতে যাচ্ছিল, কিন্তু আপনার কাছে ধার না পেয়ে শুধু হাতেই জুয়ার আড্ডায় গিয়েছিল। সেখানে বোধহয় আমল পায়নি, তাই বউয়ের গলার হার নিতে এসেছিল। তারপর দারোগা পাড়ার আরও অনেককে প্রশ্ন করলেন, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া গেল না। মোহিত জুয়ারি ছিল, দলে পড়িয়া মাঝে মাঝে মদ খাইত, কিন্তু মোটের উপর মানুষ মন্দ ছিল না। অন্নপূর্ণার সহ্যগুণ ছিল না, মুখের রাশ ছিল না, সামান্য কারণে ঝগড়া বাঁধাইয়া পাড়া মাথায় করিত। এই তথ্যগুলিই সকলের মুখে প্রকাশ পাইল। তদন্ত শেষ করিয়া দারোগা লাশ লইয়া চলিয়া গেলেন। পলাতক মোহিত রক্ষিতের নামে পুলিশের হুলিয়া বাহির হইল। গত রাত্রে প্রায় 1টার সময় কালিময় মাছ ধরিয়া বাড়ি ফিরিয়াছিলেন।
দামিনী ঘুম চোখে আসিয়া দৌড় খুলিয়া দিয়াছিল। জড়িত স্বরে জিজ্ঞাসা করিয়াছিল, মাছ পেলে? কালিময় সংক্ষেপে বলিয়াছিলেন, না। আর কোনো কথা হয় নাই। দামিনী গিয়া আবার শয়ন করিয়াছিল। কালিময় হাত মুখ ধুইয়া তাহার পাশে শয়ন করিয়াছিলেন। দামিনী কয়েকবার আড়মোড়া ভাঙিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। কালিময় সারা রাত্রি জাগিয়াছিলেন। সকালবেলা দুইজনের মধ্যে লুকোচুরি খেলা আরম্ভ হইল। বাহির হইতে খুনের খবর পাইয়া কালিময় অন্দরে আসিলেন। দামিনীকে বলিলেন, কাল রাত্রে মোহিতরক্ষিত বউকে খুন করে পালিয়েছে। দামিনী চা তৈরি করছিল। তাহার মুখখানা হঠাৎ শুকাইয়া শীর্ণ হইয়া গেল। সে চকিত ভয়ার্ত চক্ষু একবার তুলিয়া তৎক্ষণাৎ নত করিয়া ফেলিল। কালিময় বলিলেন, মোহিতকে তুমি দেখেছ নিশ্চয়ই। আমার কাছে আসতো টাকা ধার করতে। দামিনী চোখ তুলিল না, জড়াইয়া জড়াইয়া বলিল, কি জানি, মনে পড়ছে না। চা পান করিয়া কালিময় ঘটনাস্থলে গেলেন। সেখান হইতে ফিরিতে বেলা প্রায় দুপুর হইল। বাড়ি আসিয়া তিনি দামিনীকে বলিলেন, কাল রাত্রির 11টার সময় মোহিত তার বউকে খুন করেছে। দামিনীর চোখে ঝিলিক খেলিয়া গেল। সে অন্যদিকে চোখ ফিরাইয়া বলিল, তাই নাকি? কথাটা অত্যন্ত নীরস ও অর্থহীন শোনাইল। পরদিন সোমবার। মোহিতের হুলিয়া শহরের বাহিরেও জারি হইয়া গিয়াছে, কিন্তু মোহিত এখনও ধরা পড়ে নাই। শহর হইতে 3 স্টেশন দূরে বড় জংশন। সোমবার সকালবেলা পুলিশের জমাদার অভয় শিকদার জংশনের সদর প্ল্যাটফর্মে পাইচারি করিতেছিল। সে এক রাত্রির জন্য ছুটি লইয়া ধুতি পাঞ্জাবি পরিয়া শ্বশুরবাড়ি যাইতেছে। তাহার বয়স 27-28। প্রথম পুত্র সন্তান জন্মিয়াছে, তাই পুত্রমুখ দর্শনের জন্য সে এক রাত্রির ছুটি পাইয়াছে। তাহার শ্বশুরবাড়ি বেশি দূরে নয়, ট্রেনে ঘণ্টা 3 রাস্তা, কিন্তু জংশন পর্যন্ত আসিয়া সে আটকাইয়া গিয়াছে। ওদিকে ট্রেনে কি গোলযোগ হইয়াছে, 2.5 ঘণ্টা লেট। অভয় শিকদার অধীরভাবে প্ল্যাটফর্মে পাইচারি করিতেছে, সময় যেন কাটিতেই চায় না। সে স্টেশনের পরিচিত মালবাবু ও চেকারদের সঙ্গে গল্প করিয়াছে। স্টেশনের প্ল্যাটফর্মে যে ছোট পুলিশ থানা আছে সেখানে বসিয়া আড্ডা দিয়াছে। পলাতক খুনি আসামি মোহিতরক্ষিত সম্বন্ধে আলোচনা করিয়াছে। আসামিকে সে চেনে, কিন্তু এখন আর তাহাকে কোথায় পাওয়া যাইবে? সে এতক্ষণে হিল্লি দিল্লি মক্কা মদিনা পার হইয়া গিয়াছে। কাল আবার শেষ রাত্রে ট্রেনে চড়িয়া ফিরিতে হইবে। দারোগাবাবু বলিয়া দিয়াছেন, পুত্রমুখ দর্শনে আত্মহারা হইয়া দেরি করিলে চলিবে না, ভোরবেলা যথাসময়ে ডিউটিতে আসা চাই। প্ল্যাটফর্মে অন্য গাড়ি আসিতেছে যাইতেছে, যাত্রীরা উঠিতেছে নামিতেছে। একটা ট্রেন চলিয়া গেলে কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্ম খালি হইয়া যাইতেছে। ক্রমে স্টেশনের আলোগুলি জ্বলিয়া উঠিল। এতক্ষণে শ্বশুরবাড়ি পৌঁছাইয়া যাইবার কথা। দূরতর। অভয় ক্লান্তভাবে একজন চেকারকে গিয়া জিজ্ঞাসা করিল, আর কত দেরি দাদা? গাড়ি আসছে? চেকার বলিলেন, আসছে আসছে, আর মিনিট 20। তারপর মিষ্টি খাওয়াচ্ছ কবে? অভয় হু হু করিয়া হাসিয়া বলিল, সব হবে দাদা, আগে ছেলেটাকে দেখে আসি, আপাতত এই একটা চলুক, বলিয়া সিগারেটের প্যাকেট বাহির করিয়া দিল। চেকার সিগারেট লইয়া প্রস্থান করিলে অভয় অনুভব করিল তাহার ক্ষুধার উদ্রেক হইয়াছে। সম্ভবত মিষ্টি খাওয়ানোর কথায় ক্ষুধার কথা মনে পড়িয়াছে। সে 3rd ক্লাস যাত্রীদের বিশ্রাম মণ্ডপের দিকে চলিল। সেখানে খাবার ও চায়ের স্টল আছে। মণ্ডপের প্রকাণ্ড চত্বরে 2-4 জন যাত্রী কেহ শুইয়া কেহ বসিয়া সময় কাটাইতেছে। ইলেকট্রিক বাতির আলোতে অন্ধকার দূর হইয়াছে বটে, কিন্তু আবছায়া কাটে নাই। চায়ের স্টলে উজ্জ্বল আলো আছে। অভয় স্টলে গিয়া চা ও বিস্কুট চাহিল। স্টলের সামনে কেবল একজন লোক দাঁড়াইয়া চা খাইতেছিল। মাথায় বর্মী ভঙ্গিতে রুমাল বাঁধা, মুখে 2-3 দিনের দাড়ি। অভয় স্টলে আসিলে সে একটু সরিয়া গিয়া তাহার দিকে পিছন ফিরিয়া দাঁড়াইয়া চা খাইতে লাগিল। অভয় প্রথমে তাহাকে লক্ষ্য করে নাই। বিস্কুট সহযোগে চা খাইতে খাইতে সে একসময় লোকটার মুখের পাশ দেখিতে পাইল।
গালে গভীর কালির দাগের মতো দাড়ি সত্ত্বেও অভয় চিনিতে পারিল। হাতে চায়ের পেয়ালাটা একবার পিরিচের উপর নাচিয়া উঠিল। তারপর ক্ষণেকের জন্য সে নিশ্চল হইয়া গেল। মাথার মধ্যে প্ল্যান ঠিক করিতে করিতে অভয় চা শেষ করিল। স্টলওয়ালাকে পয়সা দিয়া আলস্য কণ্ঠে জিজ্ঞাসা করিল, পানের দোকানটা কোন দিকে? স্টলওয়ালা বলিল, পান সিগারেট আপনি প্ল্যাটফর্মে পাবেন, হকারের কাছে। যেন কোনোই তাড়া নাই, এমনি মন্থর পদে অভয় প্ল্যাটফর্মে ফিরিয়া গেল। তারপর ছুটিতে ছুটিতে থানার ঘরে প্রবেশ করিল।